নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত কার্টুন বং চ্যানেলে। যারা অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করছেন তাদের অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, যাতে কোথাও আপনাদের কোনো ভুল না হয়। এটি হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের প্রথম পেজ। পারিবারিক পরিচয়, প্রথমেই আছে পারিবারিক পরিচয়। পরিবারের প্রধান, যে আপনাদের পরিবারের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে আপনাদের বাবা হোক মা হোক, যদি বাবা বেঁচে থাকে বাবা, বা দাদু ঠাকুমা যে বেঁচে আছে, হ্যাঁ, তার প্রধান, যে আপনাদের ফ্যামিলির যে হেড, সব থেকে বয়োজ্যেষ্ঠ, যে তার পুরো নামটি লিখবেন। আধার কার্ডে যেই নামটি আছে তার সেই নামটি, যদি কুমার থাকে, মিস্টার থাকে, যাই থাকুক না কেন, সেগুলো পুরো কমপ্লিটলি ফিল আপ করবেন, কোনো ভুল যাতে না হয়। আধারে যেই নাম্বারটি আছে, নামটি আছে, সেই নামটি, তার জন্ম তারিখ দেবেন এখানে। পরিবারের প্রধান, যে পুরুষ বা মহিলা যেই হোক না কেন, বাবা বা মা, সেই তার লিঙ্গটি দেবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার দেবেন। আধার কার্ডে যেই নাম্বারটি আছে সেই নাম্বারটি পরিষ্কারভাবে এখানে লিখবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, তাহলে সেই রেশন কার্ডের যে আইডিটা আছে, উপরে রেশন কার্ডের উপরে দেখবেন আইডি আছে, সেই আইডিটা এখানে লিখবেন। পরিবারের সদস্য সংখ্যা, আপনাদের পরিবারের মোট টোটাল কতজন সদস্য আছে, সেই সদস্য সংখ্যাটি এখানে লিখবেন। 4 হোক, 5 হোক, 3 হোক, যাই হোক না কেন সেটি লিখবেন। যে বাড়িতে থাকেন, স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানাটা লিখবেন এখানে, পার্মানেন্ট অ্যাড্রেস। যোগাযোগের নাম্বার, বিশেষত পরিবারের প্রধানের, যে আপনার বাবা বা মার যেই যোগাযোগের নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে লিখবেন। এরপর হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। পরিবারের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দ্য যে ফ্যামিলি আছে পরিবারে, আপনার বাবার নাম বা মার নাম বা দাদুর নাম, এখানে তার নাম, জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। আপনি যদি ফিল আপ করে থাকেন আপনার সাথে আপনার বাবার কি সম্পর্ক সেইটা লিখবেন, এখানে আধার নাম্বার লিখবেন। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, 4, 5, এভাবে 5 জন সদস্যের জন্য এখানে জায়গা দেওয়া হয়েছে। 5 জন সদস্যের এখানে পুরো ডিটেলসটা দেবেন, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তাদের সাথে সম্পর্ক আর তাদের আধার নাম্বার। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে আছে আপনার হেড অফ দ্য ফ্যামিলির, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এগুলো দেবেন। এইভাবে সদস্য 1, 2, 3, 4, 5, 5 জন সদস্যের এখানে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, আইএফএসসি কোড দেওয়ার জায়গা আছে, সেগুলো দেবেন। তারপরে হচ্ছে এপিক নাম্বার, 11 নম্বর পয়েন্টে আছে এপিক নাম্বার। এপিক নাম্বার বলতে যে ভোটার কার্ডের যে নাম্বারটিকে, সেটিকে এপিক নম্বর বলে। সেই সদস্য 1-এর এপিক নম্বর দেবেন। এখানে বিধানসভা ক্ষেত্র অংশ, বিধানসভার ক্ষেত্র অংশ দেখবেন আপনার ভোটার কার্ডের উপরে, দেখবেন বিধানসভার ক্ষেত্র ও অংশ নাম্বার আছে, কারো 14, কারো 15 অংশ নাম্বার আছে, সেই অংশ নাম্বারটি ওই কার্ড দেখে লিখবেন এখানে। তারপরে এপিক নম্বর দেবেন, সাথে সাথে বিধানসভার ক্ষেত্র অংশের নাম্বার। এইভাবে 5 জনেরটা ফিল আপ করবেন। এখানে এখানে বিভাগ আছে। বিভাগ, আপনারা যদি অসংরক্ষিত হন বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীর হন, এসসি, এসটি, ওবিসি, যেটা আছেন, যার আপনার কাছে যেই শংসাপত্র আছে, যার সার্টিফিকেট আছে, সেইগুলো অনুযায়ী এখানে টিক চিহ্ন দেবেন। যেটা আপনি আছে, যেটা আপনি যেই জাতির আছেন সেই জাতির টিক চিহ্ন দেবেন। রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না দেবেন। যেটা মানে ডিজিটাল রেশন কার্ড থাকলে পরে আপনি দেবেন সেটাতে। যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে সেটা কি ধরনের, রেশন কার্ডের উপরে দেখবেন লেখা আছে যে আপনার রেশন কার্ডটা কি ধরনের, AAY, SPHH, RKSY 2, PHH, RKSY 1 ভর্তুকিহীন, যেটা হবে সেটার পাশে এবং টিক চিহ্ন দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনারা কি রেশন দোকান থেকে মাসিক রেশন তোলেন? যদি তুলে থাকেন মাসিক রেশন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না তুলে থাকেন তাহলে না লিখবেন। সম্পদ, এবার বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে?
আপনার বাড়িতে কি ৩টে ঘর থাকলে পরে যদি ৩টে ঘরের বেশি থাকে তাহলে হ্যাঁ দেবেন, বা ৩টে ঘর যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দেবেন। যদি ৩টে ঘরের কম থেকে থাকে তাহলে না লিখবেন। পারিবারিক জমির মালিকানা, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আরওআর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি দিতে হবে। পারিবারিক জমি, আপনাদের যদি পারিবারিকভাবে জমি থেকে থাকে, মানে বাবার হোক, দাদুর হোক, যদি জমি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ লিখে হ্যাঁতে টিক চিহ্ন দিয়ে তার সাথে রেজিস্ট্রেশনের নথি বা মিউটেশনের কপি এবং আরওআর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপিটা দিতে হবে, জেরক্স কপি দিতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতক, কত কত কাঠা জমি আছে সেটা আপনি আপনার দলিলে দেখতে পারবেন, সেটা এখানটায় লিখবেন। যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত ৪ চাকার গাড়ি আছে? যদি ৪ চাকার গাড়ি থেকে থাকে তবে আপনি হ্যাঁ লিখবেন, যদি না থেকে থাকে তবে নাতে টিক চিহ্ন দেবেন। যদি থেকে থাকে তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিন। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, যদি আপনাদের মেডিক্লেম থাকে, স্বাস্থ্য বীমা কিছু করা থাকে তবে হ্যাঁ লিখুন। যদি করা না থাকে তাহলে নাতে টিক চিহ্ন দিয়ে বাকি আর কিচ্ছু করতে হবে না। যদি থেকে থাকে তবে হ্যাঁ দিয়ে এবারে সেটা কি সরকারি না বেসরকারি, আপনারা কি প্রাইভেটে কোনো স্বাস্থ্য বীমা করেছেন? যদি প্রাইভেটে করে থাকে তাহলে এখানটায় প্রাইভেটের বেসরকারি জায়গায় টিক চিহ্ন দিন। যদি সরকারিভাবে করে থাকেন তাহলে সরকারিতে টিক চিহ্ন দিন, দিয়ে প্রিমিয়ামের বিবরণটা দিতে হবে। আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? আপনারা যদি ট্যাক্স প্রদান করেন তার জন্য এখানটা যদি ট্যাক্স যদি প্রদান করে থাকেন কোনো সদস্য আপনার ফ্যামিলির, তবে সেখানে হ্যাঁ লিখুন। যদি না করে থাকে ফ্যামিলির কেউ তবে সেখানে না লিখে দিন। পরিবারের সদস্যদের প্যান কার্ড, পরিবারের প্রত্যেকটি সদস্যর যাদের প্যান কার্ড আছে তাদের প্রত্যেকটি সদস্যের প্যান কার্ডে হেড অফ দ্য ফ্যামিলির নাম, এখানটার নাম লিখবেন, তারপরে প্যান নাম্বার দেবেন। প্রত্যেকে এইভাবে পাশে পাশে সদস্য এক নাম লিখে তারপরে নিচে প্যান নাম্বার দেবেন। এইভাবে ৫ জনেরটা করবেন। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি করে? সরকারি ক্ষেত্রে চাকরি করে, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, ব্যবসায়ী হোক, মালিক ইত্যাদি, আংশিক সময়ে কর্মরত, পার্ট টাইমে কাজ করছে, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, কারিগর বা শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। যেটা আপনারা করেন সেটাই আপনারা এখানে সাইডে টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দিলে সেটাতে ইসে করবেন। এভাবে ৫ জনেরটা করবেন। আপনাদের পরিবারে যদি ৫ জন সদস্য থেকে থাকে ৫ জন সদস্য কি করে সেটা এখানটায় উল্লেখ করবেন। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্ক যদি এবার আপনার পরিবারে ৫ জন কি ৬ জন হয়, তাদের মধ্যে শিক্ষিত যতজন আছে তাদের সংখ্যা লিখবেন, এখানে ৩ হোক বা ৪ হোক লিখবেন। বাকি যদি একজন যদি বিষয় হয় মানে অশিক্ষিত হয় তাহলে তার সংখ্যা লিখবেন ১ জন। এভাবে শিক্ষিত বা অশিক্ষিত, শিক্ষাগত যোগ্যতা, এখানটায় শিক্ষিতর মধ্যে টিক দেবেন, দিয়ে তার শিক্ষাগত যোগ্যতাটা এখানটা লিখবেন, গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা বা এইচএস বা মাধ্যমিক যাই হোক না কেন সেটা লিখবেন। এভাবে ৫ জনেরটা করবেন। তারপরে ৫ নম্বর, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন আর বর্তমান ধারক? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, হাতে টিক দেবেন, তার সংসদ সদস্য নাম্বারটা দেবেন এখানটায়। আর যদি না হয়ে থাকে তবে নাতে টিক করে বেরিয়ে যাবেন, আর কিছু করতে হবে না। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? কেউ যদি আপনাদের বাড়িতে যদি ফ্যামিলিতে যদি কেউ সরকারি পেনশনভোগী হয় তাহলে সেখানে হ্যাঁ দিয়ে পেনশনভোগী সদস্য নম্বরটি দেবেন এখানটায়। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে? কেউ যদি জিএসটি ট্যাক্স দেয় তাহলে এখানটায় হ্যাঁ লিখবেন, আর জিএসটি নাম্বারটা এখানটা দেবেন, এখানটায় জিএসটি ইন বলে জিএসটি নাম্বারটা দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত? কারো যদি ২ লাখ হয় বা ৫ লাখ হয়, যেটা হয় এরকম ভাবে 5 লাখ লিখবেন। সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সিএ আবেদন মানে ২০১৪ সালের পরে যারা
ইন্ডিয়াতে এসেছে তাদের এসআইআর এ বাতিল হয়ে গেছে, তো তারা সিএ এর আবেদনটা করেছে। তো সেটা কি সেটাতে আপনারা আবেদন করেছেন, মানে সেটা প্রযোজ্য নাকি হয়েছে না আবেদন করা হয়েছে নাকি সেটার ডিটেলসটা চাইছে। তো এখানটায় সেটা ডিটেলসটা দেবেন যে আপনারা আবেদন করেছেন নাকি ইস্যু করা হয়েছে সার্টিফিকেটটা, সেটা প্রযোজ্য না প্রযোজ্য নয় সেটা আবেদনের নাম্বারটা। যদি আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বার দেবেন। আর যদি আপনারা প্রযোজ্য নয় সেটা সেটা আপনারা মানে 2014 এর আগে এসেছেন, আপনাদের সিএ তে আবেদন করতে হয়নি, তবে এখানে প্রযোজ্য নয়তে টিক করে বেরিয়ে যাবেন। সবারটাই তাই, এভাবে 5 জনেরটা প্রযোজ্য নয়তে যদি টিক করে বেরিয়ে যান, যাদের 2014 এর আগে এসছেন এসআইআর এ কোনো সমস্যা নেই, তাদেরটা এরকম প্রযোজ্য নয় করে বেরিয়ে যাবেন। যদি থাকে তাহলে আবেদন করা হয়েছে, আবেদনের নাম্বারটা এখানটা দেবেন। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি পরিবারের প্রধানের যদি এই আইডি গুলো থেকে থাকে, কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ডে যদি আইডি গুলো থেকে থাকে, তবে এই আইডির সংখ্যাগুলো দিতে হবে এখানে। যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা দিতে হবে। আপনাদের ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তবে তার মধ্যে আপনি এই ডিটেলসগুলো পেয়ে যাবেন, নম্বর, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে। এভাবে প্রত্যেকটি যেই কজন সদস্যের এই আইডি কার্ডটি থাকবে সেই কজন সদস্যের এই আইডি কার্ডে এই জায়গাগুলো পূরণ করবেন। যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনাদের 2026-এর এসআইআর এ যদি আপনাদের নাম যদি বাতিল হয়ে গেছে তবে সেটা কি এখন মামলাটি চলছে না চলছে না সেটার জন্য। যদি 26-এ বাদ না পড়ে থাকে এসআইআর এ তবে সেটা আপনি এখানে প্রযোজ্য নয় বলে দিয়ে বেরিয়ে যাবেন। আর যদি বাদ পড়ে থাকে মামলাটি চলছে তবে হ্যাঁ, যদি হ্যাঁ মামলা হয় তবে তার বিবরণ এর নিচে এখানটায় বিবরণটা দেবেন। এইভাবে 5 জনেরটা করবেন। ঘন্টায় 5 জন যদি থেকে থাকে 5 জনেরটা করবেন। তো সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারে যদি কোনো শিশু থেকে থাকে যে বিদ্যালয়ে পড়ছে, হ্যাঁ, তার সেই শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি না বেসরকারি, সেটি স্বীকৃত কি কি আছে সেগুলো করে যতজন শিশু আছে পরিবারে আপনার সেই শিশুদের এখানটায় বিবরণ দিতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু সদস্যের টিকাকরণ কি হচ্ছে, সম্পূর্ণ হয়েছে নাকি শুরু হয়েছে নাকি টিকাকরণ করাই হয়নি, সেটি আপনি দেখে এখানটা ইস্যু করবেন। যদি টিকাকরণ করা শুরু হয়ে গিয়ে থাকে বা সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে তবে হ্যাঁতে ক্লিক করবেন। যদি টিকাকরণ করা হয়নি তবে নাতে ক্লিক করবেন। এবার হচ্ছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যারা বিধবা ভাতা পাচ্ছে, বার্ধক্য ভাতা পাচ্ছে আপনার ফ্যামিলির, বা কন্যাশ্রী, রূপশ্রী, যা যা প্রকল্প ছিল সেই প্রকল্পগুলোতে যদি আপনি পেয়ে থাকেন ডিবিটি লিঙ্কের মাধ্যমে, সেই প্রকল্পগুলোর এখানটায় নাম লিখবেন, তারপরে কি কি প্রকল্পে পেয়েছেন সেগুলো লিখবেন। এভাবে 5 জনেরটা করবেন। ঘোষণা সম্মতি বলছে, ঘোষণা ও সম্মতিতে বলছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সব সুবিধাসমূহ বন্ধ করা যেতে পারে। এখানটা বলে আপনি আপনার সাইন করবেন, এখানে স্বাক্ষর বলে লেখা আছে। ফর্মটা শেষ। এবার এখানে হচ্ছে আমি পুত্র বা কন্যা, মানে এটা অন্নপূর্ণা যোজনার জন্য, তাই জন্য মেয়ের নামই হবে, দিয়ে কন্যাতে টিক করবেন। কোন গ্রামে বা শহরে থাকেন আপনি, যেই গ্রামে বা শহরে থাকেন সেই জায়গাটার নাম লিখে এখানে গ্রামের উপরে টিক করবেন বা শহরের উপরে টিক করবেন। গ্রাম পঞ্চায়েত হলে পরে সেই পঞ্চায়েতের নামটা লিখবেন এখানটায়, পঞ্চায়েতের নামটা লিখবেন। ব্লক কত নাম্বার ব্লকে থাকেন সেই ব্লকটা লিখবেন। পৌরসভার যারা পৌরসভাতে থাকে তারা এখানটায় এই মিউনিসিপ্যালিটির নামটা লিখবেন। যেই পৌরসভাতে থাকেন, যে কামারহাটি পৌরসভা হোক, পানিহাটি পৌরসভা হোক, যা আদার্স যা পৌরসভা আছে, যেই পৌরসভার অধীনে আছে সেই পৌরসভার নামটি লিখবেন এখানটায়। জেলা লিখবেন,
লিখিত আবেদনের মধ্যে যাচাই করেছে। এখানটায় তারিখ আর আপনার স্থান, যেই জায়গাতে থাকেন আপনি সেই জায়গাটি লিখবেন। এখানে স্বাক্ষর করে ফর্মটি ফিল আপ করে সম্পূর্ণ করবেন। এভাবে ফর্মটি ফিল আপ করলে আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করছি। আর যা যা ডকুমেন্টস এর সাথে চাইছে এই পাশে দেখুন সবকিছু ডকুমেন্টস এখানে লেখা আছে, কোনটার সাথে কি ডকুমেন্টস দিতে হবে জমা। এই ডকুমেন্টসগুলো দিয়ে ফর্মটি সাবমিট করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে কার্টুন বাংলার সাথে থাকার জন্য।